This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গভীর সংকটে ভারতীয় ফুটবল। দেশে প্রধান ফুটবল লিগ বন্ধ রয়েছে। ভিডিও বার্তায় ভারতীয় ফুটবলকে বাঁচাতে ফিফার কাছে কাতর আবেদন করছেন সুনীল ছেত্রী। ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন সুনীল ছেত্রী তিনি এই আবেদন করছেন যে ভারতীয় ফুটবলকে বাঁচানো হোক। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কৌস্তব। কৌস্তব, সত্যি খুব খারাপ লাগে যে ফুটবল মানে আমরা বাঙালিরা ফুটবল বলতে অন্তঃপ্রাণ, আমাদের কাছে প্রধান খেলা ফুটবল। যেখানে আমরা ফুটবল নিয়ে লড়াই করি সেখানে ভারতীয় ফুটবলের অবস্থা সাংঘাতিক খারাপ। কে বলছে না ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সুনীল ছেত্রী তাকে ফিফার কাছে আবেদন করতে হচ্ছে। এই অবস্থা কোনো ব্যবস্থা কি আদৌ নেওয়া হবে? কোথায় সমস্যাটা কোথায়? দেখো, আইএসএল এর যা পরিস্থিতি তা নিয়ে কি ভারতীয় ফুটবলের যা পরিস্থিতি এবং আইএসএল এর ভবিষ্যৎ তা নিয়ে দীর্ঘদিন ধরে একটা টালবাহানা চলছিল এবং সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুরা তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে তারা কাতর আবেদন করেন। তারা ফিফার কাছে আবেদন জানান যে ভারতীয় ফুটবলকে যাতে বাঁচানো হয়, তাদের পা থেকে একটু ফুটবল যাতে না চলে যায়, কারণ তারা খেলতে পারছেন না। এই যা পরিস্থিতি চলছে, যে টালমাটাল পরিস্থিতি রয়েছে, এফএসডিএল সঙ্গে চুক্তিভঙ্গ হওয়ার পরে এই এআইএফএফ আর ক্লাব জোটের মধ্যে যে দীর্ঘ টানাপোড়েন চলছে তাতে কিন্তু আলটিমেটলি ফুটবলটা মাঠে বন্ধ হয়ে আছে, স্তব্ধ হয়ে আছে এবং সেই জায়গায় কিন্তু তারা কাতর আবেদন জানান এবং তারপরে গতকাল জরুরিকালীন ভিত্তিতে এআইএফএফ একটা বৈঠক ডাকে এবং তারপরে তারা একটা আশ্বাস দেয় যে সামনের সপ্তাহে আইএসএল এর তারিখ ঘোষণা করা হবে। কিন্তু কথা হচ্ছে যে ফেডারেশনের এত দেরিতে ঘুম ভাঙলো। তারা তো আগে থেকেই জানতেন যে এফএসডিএল এর সঙ্গে চুক্তি এবারে ভঙ্গ হচ্ছে, নতুন চুক্তি তাদেরকে করতে হবে, সেক্ষেত্রে তার বিকল্প রাস্তা কি হবে। ক্লাব জোটের সঙ্গে তো অনেক আগে থেকেই এই ব্যাপারে আলোচনাটা শুরু করতে পারতো। ফুটবলাররা যখন সোশ্যাল মিডিয়ায় কাতর আবেদন করলেন, ভিডিও বার্তা দিলেন, যখন ফিফার কাছে আবেদন জানালেন, তারপরে তাদের গিয়ে দেরিতে ঘুম ভাঙলো। অর্থাৎ ফেডারেশন আগে থেকে জানা সত্ত্বেও এত দেরিতে স্টেপ নিল এবং এই বছরে এই সময়টা ফুল প্লেটে ফুটবল শুরু হয়ে যায়, সেই জায়গায় ফুটবল বন্ধ হয়ে রয়েছে এবং বেশ কয়েকটা প্রস্তাব এআইএফএফ এবং আইএসএল এর যে কোঅর্ডিনেশন কমিটি রয়েছে সেই প্রস্তাবগুলো তারা ফেডারেশনকে দিয়েছে এবং ফেডারেশন and the fans deserve clarity, protection, and more importantly, a future. We just want to play football. Please help us do it. তো নেওয়া উচিত ছিল। এফএসডিএল এর সাথে যে কন্ট্রাক্ট শেষ হচ্ছে সেটাও আগে থেকে জানা ছিল। সেটা তো যবে কন্ট্রাক্ট সই হয়েছে তবে থেকে জানা আছে কবে শেষ হচ্ছে। এক তো দূরদৃষ্টির অভাব, আরেকটা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা। এইগুলো তো আগে থেকে করতে পারতো। মানে এখন একদম শেষ মুহূর্তে কেন একদম বিশ্বব্যাপী ভারতীয় ফুটবলের এরকম বদনাম ছড়ানো হচ্ছে শুধু অকর্মণ্যতা, অপদার্থতার জন্য? এটা তো মানা যায় না। এআইএফএফ বলছে আমরা এগুলো বহন করব, কিন্তু এআইএফএফ বহনটা করবে কোথা থেকে সেটাও তো দেখতে হবে। প্লাস আজকে প্রতিটি টিম অবস্থা খুব খারাপ। তারা আজকে তো সবাই বলে দিচ্ছে যে আমরা টাকা দিতে পারবো না। এআইএফএফ একটা পেরেন্ট বডি, এখন আমরা কি করব এই মনোভাব থাকলে তো তাহলে তাদের বসে থাকা উচিত নয়। শুধু প্রেসিডেন্ট কেন, যারা আজকে কমিটিতে আছে সবাই বসে সবাই নাম কামাচ্ছে, বসে সবাই লেকচার মারছে, কিন্তু কাজের কাজ তো কিছু হচ্ছে না। কোনো সময় এর ভালো দিন আসবেই আসবে। দেশের ফুটবল কিংবা ব্যবস্থা কখনো একরকম যেতে পারে না, খারাপ ভালো থাকতেই পারে, কিন্তু খারাপটা কখনোই কাম্য না, ভালোটাই হওয়া উচিত। লিগ হয়তো শুরু হবে, এই মাসেই শুরু হবে। ক্লাবগুলো যে দাবি করছে তারা বলতে পারবে, আমরা ওই দাবি দাবার ভিতরে নেই, কিন্তু পরিস্থিতির উপর নজর রেখে কতটা চাওয়া উচিত সেই ভাবনাটা রেখে যদি ফেডারেশনের সাথে সবাই বসে তাহলে হয়তো হয়ে যাবে। জয়নগরে এসআইআর শুনানি কেন্দ্র থেকে ফিরেই মৃত্যু বৃদ্ধের খসড়া তালিকায় নাম না দেখে অসুস্থ হয়ে পড়েন জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের বাসিন্দা নাজিতুল মোল্লা। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুনানিতে ডাক পাওয়ায় তাকে নাকে অক্সিজেন নল গুঁজে শুনানি কেন্দ্রে নিয়ে যান বৃদ্ধ। শুনানি শেষে জয়নগর হাসপাতালে ফিরেই তার মৃত্যু হয়। যাতায়াতের ধকলে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ, দাবি পরিবারের। কমিশনের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যারা গুরুতর অসুস্থ, যাদের বয়স হয়েছে, যারা আসতে সক্ষম নয়, বিশেষভাবে সক্ষম, তাদের বাড়ি গিয়ে শুনানির কাজ করতে হবে। কিন্তু এই বৃদ্ধের ক্ষেত্রে সেটা হলো না কেন?
জানাবেন। আমার সহকর্মী অভিজ্ঞান আমার সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, কমিশন তো স্পষ্ট করে বলে দিয়েছে যারা গুরুতর অসুস্থ, যারা হাসপাতালে ভর্তি, তাদের সেইভাবে শুনানি করতে হবে, শুনানি কেন্দ্রে আসার দরকার নেই। তাহলে এই ছবি কেন দেখতে হলো? দেখো, বিষয়টা সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের সেখানে তো গাইডলাইন রয়েছে, কিন্তু যেহেতু এখানে এই যে অভিযোগটা করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে, জয়নগর 2 নম্বর ব্লকের গর্দিয়ানি গ্রাম পঞ্চায়েতের উত্তর যে ঠাকুরচক গ্রাম রয়েছে সেখানকার বাসিন্দা নাজিতুল মোল্লা, তার বয়স প্রায় 68 বছর বয়স এবং তিনি অসুস্থ। সেই অবস্থায় তার শুনানিতে তার নামটা তাকে নোটিশ পাঠানো হয়েছিল। 2002 সালের তালিকায় তার নাম সেখানে ছিল না, এবং সেই কারণে এই ফলে যেটা পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু তাকে ওই অবস্থায় নল নিয়ে, অক্সিজেনের নল নিয়ে তাকে আসতে হয়েছিল এবং এই ধকলের কারণে তার মৃত্যু হয়েছে। কিন্তু যেটা নীতি বা নিয়ম রয়েছে বা যেখানে ব্যবস্থাপনা রয়েছে, স্পষ্ট করো যে তার নামের বানান ভুল রয়েছে, তখন মানে যখন তিনি জানতে পারলেন যে তাকে শুনানি কেন্দ্রে আসতে হবে, তিনি কি হাসপাতাল থেকে শুনানি কেন্দ্রে আসেন, না শুনানি কেন্দ্রে এসে তার কোথাও সমস্যা হয় তিনি হাসপাতালে যান, তারপর তিনি সেখানে মৃত্যু হয়েছে? এই বিষয়টা একটু ক্লিয়ার করো। যেটা বলা হচ্ছে যে তিনি মানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে তাকে ভর্তি করতে হয়েছিল এবং সেই অবস্থার মধ্যে তাকে শুনানিতে তার ডাক আসে এবং তখন তাকে সেই অবস্থায় অক্সিজেনের নল নিয়ে তাকে আসতে হয়েছিল শুনানিতে। এবং এই যে ধকল নিয়ে আসা, নিয়ে যাওয়া বা এইআরও বা ইআরও কে জানানো হয়নি ওই বৃদ্ধ হাসপাতালে ভর্তি রয়েছেন, তার হাসপাতাল থেকে নাকে অক্সিজেনের নল নিয়ে তিনি শুনানি কেন্দ্রে আসবেন? এটা তো সম্ভব নয়। সে বাড়ির লোক বলেনি বিএলও কে, বা বিএলওর কি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, বা ইআরও বা এইআরও? একদম এই জায়গাটাই তো হচ্ছে প্রশ্ন, যে যেখানে বিএলও রয়েছে, যেখানে ইআরও রয়েছে, ইআরও রয়েছে, তাদের ভূমিকা রয়েছে। একজন মানুষ যিনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তার পরিবারের পক্ষ থেকে বা ব্লক প্রশাসনের পক্ষ থেকে অথবা বিএলও, তাদের কাছে বিষয়টি যখন জানানো হবে, সেক্ষেত্রে অসুস্থ মানুষের তো বাড়িতে গিয়ে কিংবা হাসপাতালে গিয়ে সেখানে শুনানির ব্যবস্থাপনা রয়েছে। এবং আমরা কয়েকদিন আগেই দেখেছি রাজ্যের অত্যন্ত প্রাক্তন ডেপুটি মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, তার বাড়িতে গিয়ে কিন্তু এইভাবে একইভাবে শুনানি কিন্তু কাজ হয়েছে, বিএলও নিজে গিয়েছিলেন। এক্ষেত্রে যেখানে অসুস্থ মানুষ, তিনি যখন অসুস্থ রয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে নার্সিংহোমে ভর্তি রয়েছেন, হাসপাতালে তিনি যখন ভর্তি, হাসপাতাল থেকে কেন শুনানি কেন্দ্রে তাকে আসতে হলো, এই বিষয় নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এবং প্রশ্ন উঠছে যারা এই শুনানির দায়িত্বে ছিলেন তাদের ভূমিকা নিয়ে। অনেক ধন্যবাদ অভিজ্ঞান। অঙ্কিত ছিল, আমাদেরকে বারবার ডেকে বলতো যে কি হবে, আমার নাম নেই, তোদের কি হবে বা আমার কি হবে, আমাদের নাম নেই, নাম কেটে গিয়েছে, কিভাবে কারা কেটে দিয়েছে, এই সমস্ত জিনিস সবসময় নিয়ে আমাদের সাথে কথা বলতো। আমরা বলতে এখন হিয়ারিং হবে, এবার এই করতে করতে একদিন অসুস্থ হয়ে গেল, হাসপাতালে নিয়ে গেছি ডায়মন্ড থেকে ওরা একদিন রেখে ওরা বললো এখানে আমাদের দ্বারা সম্ভব নয়, বলে আমরা ওখান থেকে নিয়ে আবার চিত্তরঞ্জনে চলে যাই। চিত্তরঞ্জন থেকে ওখানে এবার ওই অবস্থায় চিকিৎসা হচ্ছে, এবার এদিকে হিয়ারিংয়ের নোটিশ ডেট পড়েছে, ডেটে আসতে হবে, কাগজপাতি জোগাড় করার জন্য ওনাকে কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছে। উনি না হলে তো অনেক ডকুমেন্টস আছে, তৈরি করা যাবে না। তো সেইভাবে ওরা আমরা ছুটি নিতে চেয়েছি, ওরা ছুটি দিতে চায়নি, বলছি এই পেশেন্ট কোনোভাবে এখান থেকে ছাড়া যাবে না। আমরা বারবার রিকোয়েস্ট করে যে এই পরিস্থিতি না নিয়ে গেলে হবে না। ওনারা বললো ঠিক আছে নিয়ে যাবে, এটাও না দাবি সই দিয়ে নিয়ে যেতে হবে। 2002 সালে নাম নিয়ে শুনে সেখানে উনি খুব চিন্তিত হয়ে এবার শরীরটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছি। সেখানে নিয়ে আবার ফের ছুটি করে বাড়ি এনে আবার ফের হিয়ারিং করে ফের ওই হাসপাতালে নিয়ে গেছি, নিয়ে ভর্তি হয়নি, নিয়ে আর ইমার্জেন্সি ঘরে ঢুকে সবে ডাক্তাররা দেখছে, সেই সময় মারা গেছে। 20টি লোকাল বাতিল হাওড়ায়, 3 দিন ব্যাপী ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা। হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখায় পরিকাঠামোগত কাজের কারণে শনিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত ট্রাফিক এবং পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। মোট 20টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। তারকেশ্বর শাখায় শনিবার রাতে 3টি আপ ও ডাউন, শনিবার 12টি এবং সোমবার 5টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে হাওড়া গোঘাট রয়েছে, হাওড়া তারকেশ্বর রয়েছে, তারকেশ্বর আরামবাগ লোকাল রয়েছে, গোঘাট তারকেশ্বর লোকাল রয়েছে, হাওড়া তারকেশ্বর লোকাল রয়েছে। এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখা যাক। ঝঞ্ঝার জেরে উত্তরে হাওয়ায় জোগাড়ে কোপ, 12 দিন পর 15 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আজ আলিপুরে তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার এই তাপমাত্রা স্বাভাবিকের 1 ডিগ্রি বেশি, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। জাকিয়ে ঠান্ডা উধাও পশ্চিমাঞ্চলে, তবে ঝঞ্ঝা সরলে মঙ্গলবার থেকেই ঠান্ডা বাড়বে। ফের 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পারদ পতনের পূর্বাভাস। জমিয়ে শীতের ইঙ্গিত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।